আউটলাইন কোর্স কারিকুলামগুলো ছিল, এই সেমিস্টারে আমরা যেটা ট্রাই করছি যে একটু মডার্ন কিছু ফ্রেমওয়ার্ক বা মডার্ন কিছু টেকনোলজিস ইন্ট্রোডিউস করার জন্য। প্রিভিয়াস সেমিস্টারে হচ্ছে আপনাদের কিছু ফিডব্যাক ছিল, মানে প্রিভিয়াস আপনাদের অ্যালামনাই যারা ছিলেন, ওই ফিডব্যাকস এর উপর বেস করে আপনার কোর্স আউটলাইনটা একটু চেঞ্জ করা হচ্ছে। ফাইনাল কোর্স আউটলাইনটা হচ্ছে আমি ক্লাসরুমটা যখন ক্রিয়েট হবে আমি শেয়ার করে দিব সবার সাথে। আর আপনাদের এই কোর্সটা হচ্ছে একটা প্রজেক্ট বেস কোর্স, সো এখানে কোনো ফাইনাল থাকছে না। এটা মোরলেস ফাইনাল, যে আমাদের কোনো ফাইনাল এক্সাম থাকছে না। আমরা হয়তো একটা মিড এক্সাম নিব আর কিছু কুইজেস নিব। আর প্রজেক্টের উপর হচ্ছে খুবই একটা মেজর অ্যাসেসমেন্ট থাকবে, যেটা হচ্ছে অ্যারাউন্ড 50% মার্কসের মতো। সো ওইটা আর কি একটু সবার জন্যই আর কি একটু ইম্পর্টেন্স বেয়ার করে। আর প্রজেক্টের হচ্ছে আমরা একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের GitHub-এ থাকবে। মানে আমরা সবকিছুই GitHub-এ ট্র্যাক করব, বা আপনাদের যে অ্যাসেসমেন্টগুলো হবে সব আমরা GitHub-এর মাধ্যমেই নিব। আর যখন প্রজেক্টের হচ্ছে, আচ্ছা আমি আসলে একটা কাজ করি, আমি একটু আপনাদেরকে ওই ইয়াটা একটু দেখাই, আবার কোর্স আউটলাইনটা একটু দেখাই, যেটা বেটার হয়। আচ্ছা, কোথায় জানি, এখানে। সো অ্যাসেসমেন্টটা আমি একটু আবার বলতেছি সবার জন্য, যে আমাদের অ্যাটেন্ডেন্স আর ক্লাস পার্টিসিপেশনে হচ্ছে 10 মার্কসের মতো থাকবে। দেন অ্যাসাইনমেন্ট আর কুইজেসের জন্য হচ্ছে 20%। সেক্ষেত্রে হয়তোবা আমি একটা কুইজ, একটা অ্যাসাইনমেন্ট, আবার দুইটাই কুইজ বা দুইটাই অ্যাসাইনমেন্ট, মানে যেভাবে ফিজিবল হয় ওইভাবে নেওয়ার চেষ্টা করব। আপনাদের একটা মিড টার্ম এক্সামিনেশন হবে, সেখানে হচ্ছে 20% থাকবে। লাস্ট দুইটা সেগমেন্টই হচ্ছে প্রজেক্ট। সো এখানে হচ্ছে এটা আমরা ডিসকাশন ছিল দেখে আমি এখানে অর দিয়ে রেখেছিলাম, বাট এটা মোরলেস এখন ফাইনাল, আমরা কোনো রিটেন এক্সাম নিচ্ছি না। সো আপনাদের প্রজেক্টটাকে দুইটা সেগমেন্টে ভাগ করা হচ্ছে। একটা সেগমেন্ট হচ্ছে আপনাদের কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্টটা আমরা নিব, সেখানে হচ্ছে 25% থাকবে। আর আরেকটা সেগমেন্ট হচ্ছে যে মোরলেস এই জিনিসটা এখানে চলে আসবে। আর এটা হচ্ছে ওকে। সো আপনাদের প্রজেক্টটাকে হচ্ছে আমরা ডিফারেন্ট চেক পয়েন্টে অ্যাসেস করব, লাইক 2 সপ্তাহ পরে কি অবস্থায় আছেন, দেন নেক্সট আবার 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে কি অবস্থা আছেন, এন্ড ফাইনালি কি অবস্থা আছেন, এভাবে করে কিছু চেক পয়েন্ট থাকবে। আর ফাইনালে হচ্ছে প্রজেক্টটা যখন সাবমিট করবেন, ওই প্রজেক্টের উপর একটা ভাইভা হবে, যে আপনি যে প্রজেক্টটা করেছেন সেখানে আপনি কি বুঝে করেছেন কিনা, এটা অ্যাসেস করা হবে। আর হয়তো একটা শর্ট ভিডিও প্রেজেন্টেশন বা লাইভ প্রেজেন্টেশন না হতে পারে। আর প্রজেক্টের হচ্ছে ইনিশিয়ালি আমরা যেটা করব নেক্সট, মানে ঈদের পরে, তখন হচ্ছে আপনাদেরকে আমি সফটওয়্যার রিকোয়ারমেন্ট সিস্টেম, একটা এসআরএস যে ইয়াটা আছে ওই পার্টটা আমরা কভার করা শুরু করব। আর আপনাদের থেকে প্রজেক্টের যে আইডিয়াস সেগুলো হচ্ছে নেওয়া শুরু করব। যেহেতু এটা একটা থিওরি কোর্স, আমরা হয়তোবা ইন্ডিভিজুয়াল প্রজেক্টও যেতে পারি। সো হয়তোবা আপনাদের সবার প্রজেক্ট মানে নিজেরা ইন্ডিভিজুয়ালি করবেন রাদার আর গ্রুপ প্রজেক্ট। আর আমি স্পেশালি আসলে রেকমেন্ড করি যে অ্যাচিভেবল প্রজেক্ট চুজ করা। লাইক আপনার ডিউরেশনটা হচ্ছে 4 মাস। 4 মাসের মধ্যে আসলে আপনি যেটা ডেলিভার করতে পারবেন ওরকম কিছু মাথায় রাখতে পারলেই ভালো। কারণ আপনি অনেক বড় একটা প্রজেক্ট চিন্তা করলেন, বাট আপনি আসলে এন্ড অফ কোর্স পর্যন্ত ওটা আসলে ডেলিভার করতে পারলেন না, তখন আসলে ওইটা ইভ্যালুয়েট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা যেহেতু একটা ভ্যাকেশনে যাচ্ছেন, একটু এটা নিয়ে একটু চিন্তা করতে পারেন যে কি প্রজেক্ট করতে চান বা কিরকম প্রজেক্ট করতে চান। আর আরেকটা জিনিস একটু চিন্তা রাখতে পারেন যে আমরা যেটা চেষ্টা করব যে আপনাদের প্রজেক্টটাকে হচ্ছে লাইভ করার। লাইভ অ্যাজ ইন হচ্ছে আপনার ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটাই হচ্ছে আপনার ক্লাউডে ডিপ্লয় থাকবে। সো এটা হয়তোবা আপনারা আপনাদের রেজুমেতে হচ্ছে একটা পোর্টফোলিও আকারে অ্যাড করতে পারবেন। সো
সো এমন কিছু চিন্তা করেন যেটা আপনি হয়তোবা আপনার রেজুমেতে এড করতে পারবেন, আর ওটা আপনাকে হয়তোবা ইন ফিউচার একটা জব প্লেসমেন্ট বা যেকোনো জায়গায় হচ্ছে আপনাকে একটা ভ্যালু এড করে। সো ওই জিনিসটা আর কি একটু মাথায় রাখবেন। কারো কোনো কোশ্চেন আছে সোফার? আচ্ছা, সো প্রজেক্ট অ্যাসেসমেন্ট নিয়ে আমরা আরো কথা বলবো। যেহেতু এখন আজকে আমি যেটা দেখছি যে আজকেও অনেকে জয়েন করেনি। সো আমি এটা হয়তোবা নেক্সট উইকে আবার এগুলো নিয়ে আবার কথা বলবো। সো এখানে এটা কন্টিনিউয়াস প্রসেসও থাকবে। আর আমরা হচ্ছে নতুন যে টেকনোলজিস গুলা শেখার ট্রাই করব, সেটা হচ্ছে যে আপনাদের লাস্ট যে কোর্স আউটলাইনটা আমি দেখেছিলাম সেখানে পিএইচপি, এজেক্স, মানে পিএইচপি যে কুয়েরি এগুলা ছিল আর কি। এগুলা কাইন্ড অফ একটু অনেক আজ থেকে আই থিংক 15-16 বছর আগের টেকনোলজি আর কি। কারণ পিএইচপি দিয়ে এখন খুব কম মানুষই আসলে পিএইচপি দিয়ে ওয়েবসাইট বানায়। পিএইচপিরও হচ্ছে আপনার এখন যেটা করে ফ্রেমওয়ার্ক ইউজ করে, লারাভেল একটা পপুলার ফ্রেমওয়ার্ক। সো লারাভেল আমরা হয়তোবা অবভিয়াসলি দেখবো না। তো আমরা যেটা করছি যে আপনাদের ফ্রন্ট এন্ডের জন্য হচ্ছে রিঅ্যাক্টটা আমরা দেখব। রিঅ্যাক্টটা হচ্ছে আমার টাইপস্ক্রিপ্ট দিয়ে দেখানোর খুব ইচ্ছা। সো আমি টাইপস্ক্রিপ্ট দিয়ে হয়তোবা দেখানোর চেষ্টা করব। আর ব্যাক এন্ডের জন্য হচ্ছে আপনাদেরকে আমি ফার্স্ট এপিআইটা দেখাবো। সো আমাদের মূল অবজেক্টিভটা থাকবে হচ্ছে যে এই কোর্স শেষে যেন আপনারা একটা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে ইনিশিয়েট করতে হয়, কিভাবে আপনারা এন্ড পর্যন্ত বানাতে পারবেন, কিভাবে স্ট্রাকচার করতে হয়, এই মেথোডোলজি গুলাতে যেন ফ্যামিলিয়ার হন, যেন ইন ফিউচার এগুলো আপনারা কাজে লাগিয়ে অন্য কোথাও সিমিলার কিছু করতে পারেন আর কি। ওকে, সো এখন হচ্ছে আমরা একটু ক্লাসটার লেকচারে যাই। সবাই তো আশা করি স্লাইড দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? জি স্যার। সো আমরা লাস্ট দুইটা ক্লাসে আমি একটু রিক্যাপ করি। ফার্স্ট ক্লাসে আসলে কোনো লেকচার ছিল না। ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা ওই কোর্স আউটলাইন নিয়ে কথা বলছিলাম। সেকেন্ড ক্লাসে হচ্ছে মানে গতকালকের ক্লাসে হচ্ছে আমরা মানে গত পরশুদিনের ক্লাসে আমরা মূলত দেখেছিলাম যে একটা মানে সিএসএস এইচটিএমএল এর বেসিক কিছু জিনিসপাতি দেখেছিলাম, আর একটা ওয়েবসাইট কিভাবে লোড হয় একটা ইউজারের পার্সপেক্টিভ থেকে সেই জিনিসটা আমরা একটু ইন ডেপথ হোয়াইট বোর্ডে ডিসকাস করার ট্রাই করছিলাম। সো আজকে আমরা যেটা দেখবো এটাও কাইন্ড অফ বেসিক। সো এই জিনিসগুলা আমি হচ্ছে অ্যাড করেছিলাম যে আমাদের রেসপেক্টিভ ফ্যাকাল্টি মেম্বার যিনি ছিলেন স্যার আর কি সাজেস্ট করেছেন যে বেসিক কিছু জিনিস রাখার জন্য। সো আজকে আমরা ওই বেসিক এরিয়া একটু ডিফারেন্ট কিছু দেখবো। সেটা হচ্ছে যে আপনি অবভিয়াসলি আমরা র এইচটিএমএল সিএসএস দিয়ে আসলে ওয়েবসাইট বানানো হয় না, বাট একটা র এইচটিএমএল সিএসএস দিয়ে যদি আপনি বানাতে চান তাহলে কোন জিনিসগুলো আসলে মাথায় রাখতে হয় বা ওই কম্পোনেন্ট গুলা কি, এগুলো একটা জাস্ট টাচ পয়েন্ট। আই থিঙ্ক আপনারা এগুলা অলরেডি আপনাদের ইউনিভার্সিটির আগে লাইক আপনাদের ও লেভেলস, এ লেভেলস বা এসএসসি, এইচএসসি তো আইসিটিতে পড়ছেন। আবারও আমরা একটু দেখি। সো এইচটিএমএল এবং সিএসএস এর অনেকগুলা ভার্সনস ছিল। সো আমরা এখন যে ভার্সনে আছি সেটা হচ্ছে HTML5 এবং CSS3। সো আমরা ফার্স্ট হচ্ছে HTML নিয়ে একটু শুরু করি। HTML জিনিসটাই হচ্ছে যে আপনি ধরতে পারেন যে আমরা যখন একটা বিল্ডিং কনস্ট্রাকশন করা হয়, রাইট? বিল্ডিং এর যে আউটার ফ্রেমটা, যে পিলার্স, তারপরে হচ্ছে ছাদ ছাদ বলা যায়, ফ্লোর এন্ড লেআউট, আউটার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে একটা ওয়েবসাইটের HTML বলা যায়। সো HTML দিয়ে কি করা হয়, একটা ওয়েবসাইটের আপনার বেসিক লেআউটটা আমরা ফার্স্টে ডিজাইন করি। দেন আসে হচ্ছে CSS, যেটা হচ্ছে আপনার ওই যে প্রেজেন্টেশন লেয়ার, লাইক আপনার বিল্ডিং এ যে আপনি পেইন্ট করবেন কিনা টাইলস করবেন, কিভাবে জিনিসটাকে বিউটিফিকেশন করবেন, ওই পার্টটা হচ্ছে আপনার CSS। আর আপনি যদি JS কে চিন্তা করেন যে আপনার বিল্ডিং এর হয়তোবা কিছু যে ফাংশনালিটি, লাইক আপনার বিল্ডিং এ হয়তোবা লিফট থাকতে পারে বা আপনি ইলেকট্রিসিটি অটোমেশন থাকতে পারে, যে লাইক ভয়েস অটোমেশনের মাধ্যমে আপনার কারেন্ট লাইট অন অফ হবে বা সেন্সরের মাধ্যমে অন অফ হবে, সেগুলো হচ্ছে JS এর মতো। সো HTML এর একটা ইভলিউশন ছিল। ইভলিউশনটা হচ্ছে ফার্স্টে আর্লি 90s এর দিকে হচ্ছে HTML1 ফার্স্টে রিলিজ হয়। তখন হচ্ছে মূলত HTML মানে এটা মূলত ইউজ হতো যে একাডেমিক ওয়েবসাইটগুলো বানানোর জন্য, লাইক একাডেমিক জার্নাল পেজ বা একাডেমিক পোর্টফোলিও পেজ। লেটার হচ্ছে HTML4 আসে 1999 এর দিকে। এটা একটু এনরিচ করে, ডিফারেন্ট ইন্টারেক্টিভ কম্পোনেন্ট অ্যাড হয়। আর মডার্ন যে ইয়াটা লাইক এরপরে XHTML আসে, মানে ওগুলো একটু পুরাতন জিনিস।
মডার্ন জিনিসটাই আসে হচ্ছে HTML5 এর পরে। সো HTML5 এ হচ্ছে অনেক কিছু অ্যাড হয়, যেটা হচ্ছে লাইক রিচ মিডিয়া অ্যাড করতে পারবেন, আপনি ইমেজেস অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। তারপরে চাইলে অনেক রকম API মানে গ্রাফিক্স এক্সেলারেশন করা যায়। তারপরে আপনার যে SEO যে টার্মগুলা যে Google অপটিমাইজ করা যায়, এই জিনিসগুলো হচ্ছে HTML5 থেকে আসে আরকি। এটা আই থিংক ব্যাক ইন 2010 এর পরে বা 12 এর পর থেকে হচ্ছে এটা রিলিজ হয়। সো HTML5 ডকুমেন্টার জেনারেলি হচ্ছে আমাদের যে থাকে, একটা ব্রাউজারকে আসলে ফার্স্টে বুঝাইতে হয় যে এটাকে একটা HTML5 ওয়েবসাইট। সেটার জন্য হচ্ছে আপনাকে ফার্স্টে ডক টাইপ ডিক্লেয়ার করা লাগে যে এটা আমি ডক টাইপ HTML5 স্ট্যান্ডার্ডে যাচ্ছে। দেন প্রতিটা ওয়েবসাইটের হচ্ছে দেখবেন হচ্ছে একটা ডকুমেন্ট থাকবে। ডক টাইপের ডকুমেন্টের ভিতরে দেন হচ্ছে আপনার বডি, মেটা ডাটা এই জিনিসগুলো থাকে। আর বডি ট্যাগের ভিতরে হচ্ছে মূলত আপনাদের এন্টায়ার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো থাকে। আর মেটা ডাটার জায়গায় থাকে হচ্ছে SEO রিলেটেড জিনিসপাতিগুলো, লাইক আপনার ওয়েবসাইটে হয়তো বা একটা মেটা ডাটা হতে পারে যে লাইক ফর এক্সাম্পল কারো ব্লগ থাকতে পারে, লাইক সাইফ রিয়াদ ব্লগ, সেটা হয়তো আমি মেটা ডাটার মধ্যে দিয়ে রাখতে পারি যেন SEO ইঞ্জিন এটাকে নিতে পারে, বা AWS সার্ভারলেস টেকনোলজিস এরকম জিনিসগুলো। ওকে, সো এরপরে আসি হচ্ছে আপনার সিমেন্টিক HTML, যেটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে HTML এর যে SEO পারফরম্যান্সটাকে ইনক্রিজ করে। এটা মূলত হচ্ছে আমাদের যে আমরা প্যারাগ্রাফ ট্যাগ গুলা দেখি, প্যারাগ্রাফ ট্যাগ বা H1 ট্যাগ, ওই ট্যাগ গুলাকে বলা হয়। সো এগুলার মধ্যে যে আমরা কন্টেন্ট গুলা রাখি সেগুলোও হচ্ছে SEO অপটিমাইজ করতে পারে। লাইক আমি যদি আমার হেডলাইনের মধ্যে আপনার ইয়াগুলা থাকে, যে আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করছেন ওইটা হয়তো বা AI টুল বা SEO টুলগুলা খুব ফাস্টার ক্রল করতে পারে আরকি। আর আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড অনেক ইভলভ হচ্ছে। SEO কিন্তু আর আগের মতো নাই। সো SEO কে এখন মানে SEO একটু কাইন্ড অফ ডেড ফেজে আছে। মানে এখন বর্তমান যুগে 2026 এর কনটেক্সটে এটা আই থিংক আপনারা অলরেডি জানেন যে আপনারা লাস্ট কবে গুগলে ভালো মতো সার্চ করছেন, মেবি খুব হাইলি আনলাইকলি। মেজরিটি টাইম আমরা কি করি, আমরা হচ্ছে আইদার চ্যাট জিপিটি বা জেমিনাই বা AI টুলস গুলো ইউজ করি। ইভেন গুগলেও যখন সার্চ করবেন, গুগলেও দেখবেন হচ্ছে একটা AI ভার্সন থাকে যেখানে হচ্ছে একটা AI সামারি দেওয়া হয়। সো ট্রেডিশনাল যে এসইওটা ছিল, এসইওটা কিন্তু এখন আর এই AI অপটিমাইজ না। সো AI এর জন্য যেটা করা লাগে, আপনার AEO একটা নতুন টার্ম আসতেছে যেটাকে বলে AI ইঞ্জিন অপটিমাইজেশন। সো AEO টার্মটা একটু নিউ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এটা এত পপুলার না, বাট বাইরের দেশে হচ্ছে এটা নিয়ে খুব কাজ হচ্ছে। একটা হচ্ছে AEO, একটা হচ্ছে GEO। একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে AI ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হচ্ছে জিও লোকেশন ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনার জিও লোকেশনের উপর বেস করে আপনাকে কোন কন্টেন্টটা দেখাবে, এরকমও কিছু অপটিমাইজেশন হয় আরকি। সো এই জিনিসগুলা আপনারা যদি ফ্রি থাকেন, ফ্রি টাইমে হচ্ছে আপনারা দেখেন। কারণ এটা মানে SEOটা হচ্ছে এখন খুব এখনো হয়তোবা একটু ডমিনেন্ট, বাট যত দিন যাচ্ছে মেজরিটি ওয়েবসাইট গুলো মোর ফোকাস করতেছে AEO এর উপর, যেখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা একটা সার্চ ইঞ্জিনের সাথে সাথে মানে সাথে আপনার একটা LLM যে ইঞ্জিনগুলো লাইক চ্যাট জিপিটি বা জেমিনাই, লাইক আমি সার্চ করব যে AWS সার্ভারলেস এক্সপ্লেনেশন ইন বাংলা, আর আপনার হয়তো বা AWS সার্ভারলেস এক্সপ্লেনেশন ইন বাংলা একটা ব্লগ আছে, সেই ব্লগটা থেকে যেন ওই কন্টেন্টটা LLM এ যায়, সেটাকে কিভাবে অপটিমাইজ করা যায়। স্যার, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স কি নিয়ে ফেলেছেন? না আমি অ্যাটেন্ডেন্সটা ক্লাস শেষে নিব। মাঝখানে স্যার কারেন্ট চলে গিয়েছিল তো আমার ফোনে চার্জ ছিল না। আচ্ছা আচ্ছা, ইটস অলরাইট। আমি অ্যাটেন্ডেন্সটা ক্লাস শেষে নিব, আমি ওই অ্যাটেন্ডেন্স লিংকটা শেয়ার করে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা HTML নিয়ে তো আই আই থিংক আসলে এখানে কোশ্চেন করার মতো একটু স্কোপ কম, বাট আমরা একটু CSS এ চলে যাই। কারো কোনো কোশ্চেন আছে HTML এ? আচ্ছা, সো CSS জিনিসটা ওই যে আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে আপনার স্টাইলিংটা অ্যাড করে। সো HTML টা আসলে যে আমাদের স্ট্রাকচারটা দিচ্ছে, ওই স্ট্রাকচারের পরে আসলে CSS এর কাজটা বেশি হয়। সো আপনারা যদি কেউ যদি ক্যারিয়ার হচ্ছে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসাবে মানে করতে চান, তাহলে আপনারা হয়তোবা এই জায়গাতে একটু চিন্তা করতে পারেন যে কিভাবে আসলে মডার্ন ওয়েবসাইট গুলার অ্যানিমেশন, অপটিমাইজেশন ওই জিনিসগুলোকে আপনার মানে কাজ করা হয়। সো আমি স্লাইডে অনেক কিছু রাখি নাই, কারণ ওইটার জিনিসটা একটু অ্যাডভান্স, বাট আমি ওগুলো আপনাদের একটু টাচ করার ট্রাই করব। CSS টা একটু বলি।
সিএসএস এ যদি আমরা যাই, এটা একটু প্যারাডাইম আছে। সো ৩ রকম সিএসএস হয় হাই লেভেলে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা হচ্ছে যে ধরেন আপনার যে আপনি যে বডি প্যারাগ্রাফটা লিখলেন, আপনার বডির ভিতরে ধরেন একটা হেডলাইন 1 মানে H1, দেন বডি প্যারাগ্রাফ মানে P1 অর P প্যারাগ্রাফের মধ্যে আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন। এখন প্যারাগ্রাফের যে টেক্সটের ফন্ট আর H1 এর যে ফন্ট, ওটা বাই ডিফল্ট একটা ফন্ট থাকবে, যেটা হচ্ছে ব্রাউজার নেটিভ যেটা থাকে। আই থিঙ্ক ব্রাউজার নেটিভ এরিয়াল বা টাইমস নিউরন কিছু একটা থাকে। আর আপনি চান যে আপনার H1 এর ফন্টটা একরকম থাকবে, প্যারাগ্রাফের ফন্টটা একরকম থাকবে। তো আপনি যেটা করতে পারেন, আপনি ইনলাইনে মানে ইনলাইন সিএসএস দিয়ে আপনার প্যারাগ্রাফের ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। দেন আপনি যদি চান যে না, আমার এন্টায়ার ওয়েবসাইটে একটা স্পেসিফিক স্টাইলিং থাকবে, সেটা হচ্ছে গ্লোবাল লেভেলে আপনি চাইলে সিএসএস ডিফাইন করে দিতে পারেন যে আমার প্রতিটা প্যারাগ্রাফ বডির মধ্যে হচ্ছে একরকম ফন্ট থাকবে, প্রতিটা স্টাইল মানে হেডার পয়েন্টের মধ্যে একরকম ফন্ট থাকবে, একরকম কালার থাকবে, সেটা আপনি গ্লোবালি সেট করে দিতে পারবেন। দেন অ্যাগেইন আপনি যখন গ্লোবালি সেট করতেছেন, আপনি চাইলে ওই জিনিসটাকে হচ্ছে ইনলাইন সিএসএস দিয়ে ওভাররাইড করতে পারবেন। ঠিক আছে? আর লাস্ট হচ্ছে এক্সটার্নাল স্টাইলিং শিট। সো এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আপনি ডাইরেক্ট এইচটিএমএল এর মধ্যে করতেছেন, বাট আমরা যেটা করি, আমরা ট্রাই করে হচ্ছে সেগ্রেগেশন করার ট্রাই করি। অলওয়েজ 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 এই জিনিসটা মাথায় রাখবেন যে যত মডিউলার করা যায় ততই ভালো। এটা আবার ওভার মডিউলার করাও আবার ভালো না, এখানেও একটা পয়েন্ট আছে, মানে আপনাকে একটা ব্যালেন্স চিন্তা করতে হবে। সো সব রকম যে কোড বেস গুলো থাকে, কোড বেসে যখন আপনি একটা ফাইল লিখবেন, একটা ফাইল দেখবেন আস্তে আস্তে বড় হইতে 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 দেখবেন ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ লাইনের কোড হয়ে যায়। সো ওইটা মেইনটেইন করাটা খুবই ডিফিকাল্ট। তখন যেটা মানে অলওয়েজ আমরা যেটা ট্রাই করি সেটা হচ্ছে যে আপনি লজিক্যাল সেগমেন্ট গুলাকে ছোট ছোট মডিউলে ভাগ করে এটাকে কি বাইরে নিয়ে যেতে পারেন কিনা। এটা সেম গোজ ফর এইচটিএমএল, সেম গোজ ফর সিএসএস। সো সিএসএস এ হচ্ছে স্টাইলিং শিট একটা কনসেপ্ট আছে, যে আপনি চাইলে স্টাইল শিট মেইনটেইন করে করে একটা স্টাইল শিটের মধ্যেই সব লিখবেন, আর ওটা ওই ক্লাস নেম গুলোকে আপনি আপনার এইচটিএমএল এর মধ্যে পয়েন্ট করে দিবেন। সো আচ্ছা, একটা হ্যান্ড রেজ দিচ্ছি। হ্যাঁ, প্লিজ গো অ্যাহেড। আমি আসলে আজকে কোনো এক্সাম্পল রাখতে চাচ্ছিলাম না, কারণ আজকে একটু মানে মানুষ কম তো। আমি ওই চাচ্ছিলাম যে ক্লাসে যখন সবাই একসাথে থাকবে তখন আসলে কোড এক্সাম্পল গুলো আমরা দেখবো। আপনারা চাইলে হচ্ছে আমি ক্লাস শেষে একটু দেখাতে পারি। তো ইফ ইউ গাইস, আমিও বুঝতে পারতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে এটা শেষ করি, তারপরে দেখি আমি একটু আপনাদেরকে ভিএস কোডে একটু দেখানোর চেষ্টা করবো। আহ আমরা আসলে আমি তো যেটা চিন্তা করছিলাম যে রিয়্যাক্ট ইউজ করব। তো হ্যাঁ, মানে এটা হচ্ছে জাস্ট আপনাদের যে বেসিক যে একটা টাচ দেওয়া, যে এই পার্টি হিসাবে এই আজকের লেকচারটা হচ্ছে আর কি। মানে আপনাদের কোর্স আউটলাইনে হচ্ছে কিছু বেসিক জিনিস ইন্ট্রোডাকশন করে দেন হচ্ছে আমরা অ্যাডভান্স জিনিস আস্তে আস্তে যাবো আর কি, এভাবে করে আর কি আগাচ্ছিলাম। তো স্যার হ্যাঁ, স্যার আমাদের প্রজেক্টে ফ্রন্ট এন্ড করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, এই যে HTML5 আর CSS3? না, আমরা হচ্ছে রিয়্যাক্ট মানে রিয়্যাক্ট ফ্রেমওয়ার্কটা ইউজ করব। রিয়্যাক্ট ফ্রেমওয়ার্কটা আই থিঙ্ক আপনারা সবাই চেনেন না, রাইট? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে দুইটা ফ্রেমওয়ার্ক ইউজ করব। একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে ব্যাক এন্ডের ফ্রেমওয়ার্ক। সো ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমরা রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক ইউজ করব। রিয়্যাক্টকে আসলে ফ্রেমওয়ার্ক বলে না, বাই দ্য ওয়ে, রিয়্যাক্ট একটা লাইব্রেরি বলে, বাট এটা একটু ডিবেট আছে। বাট ধরে নেন যে রিয়্যাক্টের আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, যেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের এই যে আমরা যে ওয়েবসাইটটা বিল্ড করব সেটার কম্পোনেন্ট গুলো কিভাবে হবে ওই জিনিসগুলো হচ্ছে রিয়্যাক্টে থাকবে, আর ব্যাক এন্ডে জিনিসগুলো থাকবে হচ্ছে ফাস্ট এপিআই সেই ফ্রেমওয়ার্কের মধ্যে। এই কোশ্চেনটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে মানে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে জাস্ট আপনাদের এইচটিএমএল সিএসএস একটা আইডিয়া দেওয়ার জন্য, অলদো আই বিলিভ আপনাদের সবার এটা নিয়ে আইডিয়া আছে। এটা হচ্ছে আপনাদের আমার যে কোর্স মডারেটর স্যার মানে আবু সাইদ স্যারের সাথে আমি কথা বলছিলাম।
তো স্যার যে কোর্স আউটলাইনটা শেয়ার করছিল, সো আমরা ইউনিফাই করে হচ্ছে একটা কোর্স আউটলাইন, মানে স্যারও স্যারের ক্লাসে একইভাবে ফলো করতেছে, আমিও ফলো করতেছিলাম। সো আপনারা আই থিঙ্ক যারা ফার্স্ট ক্লাসে করছিলেন, তো আমিও যে বলছিলাম যে এটা একটু চেঞ্জ হবে, সো ওই চেঞ্জটাই আর কি কোর্স আউটলাইনটা শেয়ার করলে আই থিঙ্ক আপনারা একটু ভিজিবল হবেন। সো আপনারা এক্সপেক্ট করতে পারেন নেক্সট উইক, যেটা ঈদের পরের যে উইকটা, ওই উইকেও হচ্ছে আপনাদের বেসিক কিছু মানে ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলো হবে আর কি। আমরা ঈদের নেক্সট মানে ঈদের উইকের পরে, মানে ঈদের বলতে গেলে যে জানুয়ারি 1 তারিখে যে উইকটা, ওই উইকের পরের উইক থেকে হচ্ছে আমরা হয়তো বা ফ্রন্ট এন্ড মানে ওই অ্যাডভান্স জিনিসগুলোতে আস্তে আস্তে এন্টার করা ট্রাই করবো আর কি। আমরা এখনো আসলে ইন্ট্রোডাকশন ফেজে আছি আর কি, যে লাইক HTML কি, CSS কি, জাভাস্ক্রিপ্ট কি। যেমন ঈদের পরে হচ্ছে আমি আপনাদেরকে একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করবো আর কি। স্যার, রিয়েক্ট কি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এই আমাদের কি npm এগুলো আগে থেকে শিখে রাখা উচিত জাভাস্ক্রিপ্টে? তাহলে যেহেতু রিঅ্যাক্ট ইউজ করব। npm তো শেখার কিছু নাই, npm তো জাস্ট একটা ইনস্টলেশন টুল। তা ঠিক। মানে npm, তারপরে হচ্ছে পিপ। npm হচ্ছে আপনার নোডের প্রোডাক্ট ম্যানেজ, মানে নোডের হচ্ছে আপনার প্যাকেজ ম্যানেজার, সেটা হচ্ছে npm বলে। আর পিপ হচ্ছে পাইথনের প্যাকেজ ম্যানেজার আর কি। আপনার সেম হচ্ছে জাভারও একটা আছে, জাভারটা আই থিঙ্ক মেভেন বা গ্রেডেল বলে। দেন আবার সি শার্পেরও আছে, C++এরও আছে। মানে ওগুলো আসলে শেখার কিছু নাই। সো ওইটা একটু, আচ্ছা ওইটাও শেখার জিনিস আছে আপনি যদি নিজে হচ্ছে একটা প্যাকেজ পাবলিশ করতে চান সেক্ষেত্রে। আচ্ছা আমি একটা জিনিস একটু দেখাই। এটা দেখছেন কেউ কখনো? না স্যার। আচ্ছা এটা হচ্ছে একটা, আচ্ছা আচ্ছা সরি, আমার আসলে আনফরচুনেটলি কারেন্টটা চলে গেছে, সো আমি একটা কাজ করি, স্ক্রিনটা আবার একটু শেয়ার দিই। আপনাদের মনে হয় স্ক্রিনটা অফ হয়ে গেছে, রাইট? আচ্ছা আমি একটু স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি একটা মিনিট। ওই যে ডুয়েল স্ক্রিনে ক্লাস নিচ্ছিলাম, তো এই জন্য একটা স্ক্রিন অফ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে বললেন। আচ্ছা, সো এটা হচ্ছে মানে npm প্যাকেজ জিনিসটা কি, এই যে এইটা হচ্ছে npm। সো এটা হচ্ছে আপনার বেসিক্যালি যে জাভাস্ক্রিপ্ট, ইভেন টাইপস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট তো ল্যাঙ্গুয়েজটা ইটসেলফ, আর টাইপস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপর একটা সুপারসেট, যেটা হচ্ছে আপনার টাইপ অ্যানোটেশনস গুলা দেয়। সো ওইটার যে প্যাকেজেস গুলা, প্যাকেজ জিনিসটা কি, যেটা হচ্ছে যে বান্ডেল অফ কোড, যেটা হচ্ছে একটা স্পেসিফিক কাজ করে দেয়। সো যেমন এখানে যে প্যাকেজটা আপনারা মাত্র দেখলেন, আমি যদি ইজ অর্ডে যাই, তো এই প্যাকেজটার কাজ কি? এই প্যাকেজের কাজ হচ্ছে আপনি যদি এই প্যাকেজটা npm দিয়ে ইনস্টল করেন, তারপরে এখানে একটা ফাংশন আছে যে ধরেন ইজ অড। এই ইজ অড ফাংশনের কাজ হচ্ছে একটা নাম্বার অড নাকি ইভেন এটা ট্রু ফলস করে, মানে ট্রু ফলস রিটার্ন করে। সো দ্যাটস কল্ড npm প্যাকেজ। মানে আপনার একটা বান্ডেল অফ ফাংশনস, যেটা হচ্ছে আপনাকে একটা স্পেসিফিক কাজ করতে হেল্প করে। সো ওই জিনিসটা কিন্তু রিঅ্যাক্ট হচ্ছে একটা লাইব্রেরির মতো। আপনি যদি এখানে রিঅ্যাক্ট লিখে সার্চ দেন, দেখবেন রিঅ্যাক্টের একটা লাইব্রেরি পাবেন, যে সেইটা হচ্ছে রিঅ্যাক্টের লাইব্রেরিটা। বা জাভাস্ক্রিপ্ট কোড, যেটা হচ্ছে আপনাকে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা বিল্ড করার জন্য হেল্প করবে। এখানে আপনি অনেক রকম বয়লার প্লেট কোড পাবেন, যেটা আপনাকে নিজের লেখা লাগবে না। মানে একটা সময় পর্যন্ত ছিল যখন হচ্ছে নিজে লেখা লাগতো, পরে জিনিসটাকে যখন স্ট্যান্ডার্ড করা হয়েছে যে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডটাকেই তখন বান্ডেল করে একটা প্যাকেজ পাবলিশ করা হয়। সো npm হচ্ছে আপনার নোড বা জাভাস্ক্রিপ্ট, মানে এটাকে আসলে নোড রান টাইম বলে আর কি, নোড বা ওয়ান রান টাইমের জন্য বা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের জন্য। ঠিক তেমনি আছে আপনার পিপ আছে।
এই পিপ হচ্ছে আপনার পাইথনের জন্য। সো এখানে হচ্ছে পাইথন রিলেটেড সবকিছু পাবেন, লাইক এখানেও ইজ অড আছে আই গেস। সো সেম ইজ অড প্যাকেজটার কাজ হচ্ছে ওই যে অড ইভেন নাম্বার বলার জন্য আর কি। সো মানে এটা হচ্ছে যে বানাইছে সে হয়তো ফান করে বানাইছে, বাট ফান করে বানানোর পরেও হচ্ছে এগুলার ডাউনলোড অনেক বেশি থাকে। মানে ইজ অড ইজ ইভেন এটা তো হচ্ছে যে মডিউলাস 2 দিয়েই করা যায়, লাইক নাম্বার, লাইক এরকম নাম্বার দেন মড 2 ইকুয়াল ইকুয়াল 0 হইলে এটা হচ্ছে ইভেন, আর যদি 0 না হয় তাহলে হচ্ছে আপনার অড। এই এই কাজটুকু হচ্ছে একটা মানে প্যাকেজ করে আর কি, পিপ প্যাকেজে পাবলিশ করে দেয় বা এনপিএম প্যাকেজে পাবলিশ করে দেয়। সো আপনারা যদি চান আপনারা চাইলে এনপিএম ইয়াটা দেখতে পারেন। এখানে আবার আরো কিছু আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি, আবার ডিপেন্ডেন্ট এই জিনিসগুলো আছে। ডিপেন্ডেন্সি জিনিসটা হচ্ছে যে আপনার এই রিঅ্যাক্ট প্যাকেজ যখন ইনস্টল করতেছেন এর সাথে আর কি কি জিনিস ইনস্টল হবে, সরি এর আচ্ছা না মানে আমি আসলে দুইটার মধ্যে পার্থক্য ভুলে গেছি, বাট মেইন আইডিয়াটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার রিঅ্যাক্টের সাথে আর কি কি প্যাকেজ ইনস্টল করবে সেটা হচ্ছে আই থিঙ্ক ওটা ডিপেন্ডেন্সিস, যে লাইক রিঅ্যাক্ট ইনস্টল করতে আমার হয়তো বা নোডের রান টাইম লাগবে বা আমার হচ্ছে আরেকটা প্যাকেজ ইনস্টল করা লাগবে, আর ওইটার উপরে কারা কারা ডিপেন্ডেন্ট মানে অন্যান্য প্যাকেজ যেটা হচ্ছে রিঅ্যাক্ট কে ইনস্টল করতেছে ওইটাকে হচ্ছে ডিপেন্ডেন্ট বলে। যে লাইক ফর এক্সাম্পল নেক্সট জেএস হয়তো বা রিঅ্যাক্টের উপর বিল্ড করে বানাইছে, সো কেউ যদি নেক্সট জেএস কে ইনস্টল করতে চায় তাকে হয়তো বা রিঅ্যাক্টও ইনস্টল করতে পারবে। আর এটা হচ্ছে আপনার এনপিএম যখন ইনস্টল হয় এনপিএম এ হচ্ছে দুইটা ফাইল জেনারেট করে এনপিএম ইনিট করলে, সেটা হচ্ছে প্যাকেজ ডট জেসন আর হচ্ছে প্যাকেজ জেসন ডট লগ। সো প্যাকেজ ডট জেসন এর মধ্যে হচ্ছে আপনার মেইন লাইক ফর এক্সাম্পল রিঅ্যাক্ট থাকবে, আর লকের ভিতরে হচ্ছে থাকবে হচ্ছে ওই যে ডিপেন্ডেন্সি গুলো। সো আমি আসলে এই জিনিসগুলো না আজকে আর বেশি টাচ না করি, কারণ এগুলো আমরা প্ল্যান করতেছি হচ্ছে আপনার হয়তো বা 8 তারিখের পরে, নেক্সট মান্থে 7-8 তারিখের পরে, ওই টাইম ফ্রেমে আমি এগুলো প্ল্যান করতেছিলাম আর কি। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমি একটু ওই যে আজকে ইয়াতে আবার ব্যাক করি। তো আচ্ছা স্যার হ্যাঁ স্যার আমাদের তো এর আগে এগুলা টাচ করানো হয়নি, মানে আমরা শিখিনি, এখানে নতুন শিখবো। আমরা কি সেমিস্টার শেষের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো? কেন পারবেন না, মানে এটা তো আসলে আপনাদের একটা থিওরি কোর্স, তো এখন এখানে তো করতে তো হবেই। না স্যার, মানে এগুলো একদমই নতুন লাগতেছে, তো তাই বললাম যে মানে এর আগে আমরা বেসিক HTML CSS এগুলো দিয়ে করে তারপর PHP দিয়ে ফ্রেমওয়ার্ক ইউজ করে ব্যাকএন্ডে SQL যেটা ছিল ওভাবে করা হয়েছিল। তো আপনারা পিএইচপি পারেন? PHP স্যার হ্যাঁ আমাদের শেখানো হয়েছে। আচ্ছা সো আসলে ধরেন আমরা নতুন একটা কোর্স কেন করি? নতুন কিছু শেখার জন্য, রাইট? জি আপনি স্যার। যে জিনিসটা শিখে আসছেন সেটা দিয়েই করেন, তাহলে সব নতুন কিছু শিখলেন কিভাবে? তাও ঠিক স্যার। সো আরেকটা জিনিস, হ্যাঁ ইউনিভার্সিটি পড়ে না। আচ্ছা মানে আপনার ইন্ডাস্ট্রিতে কেউ র এইচটিএমএল ও লেখে না, র সিএসএস ও লেখে না। এটা হচ্ছে একটা মানে লেজিট পয়েন্ট। ইভেন কেউ এখন আর র কোডও লেখে না। সবাই যেমন এজেন্টিক ওয়ার্কফ্লো গুলো আমরা ইউজ করি। ধরেন আমার আমি হয়তো দেখতেছেন এখানে অনেক কিছু খোলা আছে এই যে নিচে, রাইট? সো আমি এগুলা যেহেতু এটা একটু কনফিডেন্সিয়াল জিনিস আমি দেখাইতে পারবো না, বাট আইডিয়াটা হচ্ছে যে আমার ডিফারেন্ট জায়গায় হচ্ছে ডিফারেন্ট কাজ হচ্ছে, সেই কাজগুলো হচ্ছে আমি মডারেট করতেছি। মানে এখন জিনিসটা এরকম হয়ে গেছে আর কি, আমি মডারেট করতেছি, ভ্যালিডেট করতেছি কোড ঠিক মতো কাজ করতেছে কিনা, বা কোড যেটা আউটপুট করার কথা ছিল সেটা করছে কিনা, এই জিনিসগুলো আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা ওইদিকে চলে গেছে। আর আপনাদের জন্য যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা যে আপনারা নিজেরা কিছু লেখার চেষ্টা করবেন।
সবকিছু এআই এর উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে কি, মানে আমাদের যে অপরচুনিটিটা ছিল যে আমরা ফার্স্টে আসলে আমাদের হাতেই করা লাগছে, আমরা তো এআই টুল পরে পাইছি। সো আজ থেকে কত 3-4-5 বছর আগেও যদি আমি চিন্তা করি, কোপাইলট আসছে আই গেস ব্যাক ইন 2022 বা 23 এর পরে বা 22 এর দিকে, এরকম টাইম ফ্রেমে কোপাইলট রিলিজ হয়েছিল বেটা ভার্সনটা। ব্যাক দেন হচ্ছে কোপাইলট কিন্তু এত কিছু করতে পারতো না। আর ওই সময় হচ্ছে যে ক্লড কোড বা কার্সার বা জেমিনাই, মানে গুগলের যেটা অ্যান্টি গ্র্যাভিটি, এগুলো কিছুই ছিল না। সো ব্যাক দেন হচ্ছে আমরা কোড হাতেই করতাম, আর কোপাইলট ছিল হচ্ছে একটা সাজেশন টুল হিসাবে। লাইক আপনি একটা ফর লুপ লিখবেন, ফর লুপে যে সিনট্যাক্সটা লাগবে কোপাইলট সেটা জেনারেট করে দিত, দ্যাটস ইট, নাথিং মোর নাথিং লেস। 2025-এও বলবো না, 25-এর লাস্টের দিকে গিয়ে আমরা আসলে খুব অ্যাডভান্স জিনিসগুলা এখন পাচ্ছি। যে এখন যেটা হয়, আমরা হচ্ছে এজেন্টিক ওয়ার্কফ্লো ইউজ করি, মানে আমাদের হচ্ছে একটা কোডিং এজেন্ট থাকে, কোডিং এজেন্ট কোড করতে থাকে, আমরা ওটাকে মডারেট করতে থাকি, গাইড করতে থাকি। লাইক জাস্ট লাইক হচ্ছে আমি একজন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে যেভাবে গাইড করব, সো কোডিং টুলটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমার একটা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাকে আমি গাইড করতেছি, সে হচ্ছে আমার জন্য কোড জেনারেট করে দিতেছে। সো এখন কোশ্চেন হতে পারে তাহলে স্যার জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিভাবে হায়ার হচ্ছে? সো এটা একটা বড় একটা কোশ্চেন। ইন্ডাস্ট্রিতে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হায়ারের ট্রেন্ডটা অনেক কমে গেছে, সব জায়গায় হচ্ছে অ্যাটলিস্ট মিড লেভেল বা সিনিয়র চায়। সো এন্ট্রি লেভেল জবগুলা হচ্ছে যত দিন যাবে তত হচ্ছে এন্ট্রি লেভেল জবগুলা একটু ডিফিকাল্ট হইতে থাকবে, কম্পিটিটিভ হইতে থাকবে। সো ওই জায়গা থেকে আসলে আমি আপনাদের সবাইকে বলবো, মানে আই থিঙ্ক একজন জিজ্ঞাসা করছিলেন যে স্যার নতুন এগুলা শিখে কিভাবে শেষ করব। সো নিজেদেরকে পুশ না করলে আসলে, মানে হয়তোবা আপনার এটা তো একটা কোর্স, রাইট? মানে আপনারা 4 মাস পরে হয়তোবা নতুন একটা কোর্সে যাবেন, সো নতুন একজন, সো ইট ডোন্ট ইম্প্যাক্ট ইউর লাইফ দ্যাট মাচ, হয়তো একটা সিজিপিএ আসবে, সামথিং লাইক দ্যাট। বাট আপনি যখন রিয়েল লাইফে যাবেন, লাইক আপনি ধরেন গ্র্যাজুয়েশন করে ফেলছেন, আপনি এখন আইদার বিজনেস করবেন বা অ্যাব্রোডে যাবেন বা আপনি জব সার্চ করবেন, ওইখানে আর কোনো শর্টকাট থাকবে না। ওইখানে আপনাকে, যদি ধরেন আপনার 1 সপ্তাহ পরে ইন্টারভিউ থাকে, ইন্টারভিউতে হচ্ছে হয়তোবা আপনার এই মানে সেম এই রিঅ্যাক্টেড ইন্টারভিউ, ফার্স্ট এপিআর ইন্টারভিউ, আপনি 1 সপ্তাহের মধ্যেই দেখবেন সবগুলা শিখে ফেলছেন, বা আপনাকে 1 সপ্তাহের মধ্যেই শিখতে হবে, কিছু করার নেই। সো এরকম, কারণ আপনি ইন্টারভিউ অপরচুনিটিটা লস করতে চাবেন না। আর ইন্টারভিউতে কল পাওয়াটাই অনেক ডিফিকাল্ট হয়ে গেছে বর্তমান সময়ে। মানে এত হাজার হাজার ক্যান্ডিডেট বের হচ্ছে, সো ইন্টারভিউ কল পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদেরকে ফার্স্টের ক্লাসে একটা জিনিস বলছিলাম যে নিজের মধ্যে কিছু ইউনিকনেস বের করার ট্রাই করেন, কারণ আপনারা সবাই স্টুডেন্ট, সবাই সিসি পড়তেছেন, সবাই কম বেশ হচ্ছে টেকনোলজি জানেন, সবাই কম বেশ হচ্ছে এআই টুলস ইউজ করতে পারেন, সবাই কম বেশ হচ্ছে রিঅ্যাক্ট শিখতেছেন, সবাই কম বেশ ফার্স্ট এপিআই শিখতেছেন। সো তাহলে সবাই একসাথে অ্যাপ্লাই করলে কাকে নিবে মানুষ? এইটা একটা বড় কোশ্চেন থাকে আর কি। সো আপনাকে নিজেকে, আপনি যদি একটা মানে গ্রুপ অফ পিপল থেকে নিজেকে আলাদা করতে চান, তাহলে আপনার নিজের কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেটার উপর বেস করে হচ্ছে আপনাকে একটা সার্টেন গ্রুপের থেকে আলাদা করা যাবে। সো ইট ক্যান বি এনিথিং। সো ওই জিনিসটা ফিগার আউট করে ওইটাকে আই থিঙ্ক আপনারা হোন করতে পারেন আর কি। সো আই থিঙ্ক, আশা করি অনেক অফ টপিক কথা বলে ফেলছি, আমরা একটু ক্লাসে ফিরি। আচ্ছা, আমরা একটু লেকচারটা শেষ করি, দেন হচ্ছে আমরা আবার একটু অফ টপিক কথাবার্তা বলবো নি। সো আর হ্যাঁ, আমি একটু সবাইকে সাজেস্ট করব যে আপনাদের যারা ক্লাসমেটস আছে, মানে যারা আপনাদের সাথে কোর্স নিয়েছে, তাদেরকে একটু নোটিফাই করেন, আমরা যেন ঈদের পরের ক্লাসটা, মানে ঈদের পর থেকে যেন সবাই একটু ক্লাসে জয়েন করতে পারলে ভালো হয়। কারণ আমরা আসলে আমি ওই যে আপনাদের অ্যাটেন্ডেন্স মেট্রিক্সের উপর বেস করে হয়তোবা ওই যে বেসিক্স জিনিসগুলো হয়তোবা ফার্স্টের থেকে ক্লাসগুলোতে আমরা করতেছি, এগুলো হয়তোবা আমাদের প্রজেক্টের জন্য 100-তে 100 লাগবে না, বাট কিছু জিনিস হয়তো লাগতে পারে। ইনলাইন, যেমন ইনলাইন সিএসএসটা আমাদের লাগবে। রিঅ্যাক্টে হচ্ছে আপনি ইনলাইনেও সিএসএস করতে পারবেন, আবার গ্লোবাল লেভেলেও করতে পারবেন। সো ইনলাইন সিএসএসটা লাগবে, বা এইচটিএমএলটা ওইভাবে লাগে না, বাট রিঅ্যাক্টের হচ্ছে কম্পোনেন্ট বেস আর কি। সো ওটা আমরা রিঅ্যাক্টের দেখবো।
বাট ওই যে যখন আমরা ওই ক্লাসগুলো শুরু করব না, ওগুলা হচ্ছে দেখবেন খুব অ্যাডভান্স, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু হয়তোবা আপনারা যদি ধীরস্থিরভাবে ক্লাস শেষে একটু নিজেরা প্র্যাকটিস করেন, হয়তো এটা কোপ আপ করতে পারবেন। বাট কেউ যদি আসলে ক্লাসই না করে, সে টপিকটাও জানলো না, পরে দিয়ে হয়তো আমি স্লাইড শেয়ার করে দিব বা এক্সাম্পল শেয়ার করে দিব, বাট ওইভাবে আসলে ওটা বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। সো সবাইকে একটু এনকারেজ করেন যারা আপনাদের সাথে এনরোল করছে, একটু যেন নেক্সট ক্লাসে সবাই প্রেজেন্ট থাকি আর কি ঈদের পরে। আচ্ছা, সো সিএসএস এর এই 3টে প্যারাডাইম নিয়ে আমি বললাম, যে ইনলাইন সিএসএস, এক্সটার্নাল স্টাইল ব্লক এন্ড এক্সটার্নাল স্টাইলিং শিট। আমরা হচ্ছে একটা কাজ করব নেক্সট ক্লাস, যেটা আমাদের ঈদের পরে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইয়াটাও আমরা আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু বেসিক আইডিয়া করব। ওই দিন হচ্ছে আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে র HTML, র CSS আর র জাভাস্ক্রিপ্ট, এটা দিয়ে একটা ইন্টারেক্টিভ ছোট্ট একটা ওয়েবসাইট আমরা একটা ডেমো দিব। সেখানে আই থিঙ্ক আপনারা একটু বেটার বুঝতে পারবেন যে আচ্ছা ইনলাইন সিএসএসটা আসলে আমরা কোথায় লিখতেছি, বা জাভাস্ক্রিপ্টটা কোথায় এক্সিকিউট হচ্ছে, বা HTMLটা আমরা কোথায় লিখতেছি। সো জাস্ট একটা বেসিক আইডিয়া, ঠিক আছে? ওকে, সো সিএসএস এ আপনার যে ডিজাইন প্রিন্সিপাল অনেক রকম জিনিস আছে, বাট আমরা কোর কিছু জিনিসগুলো আজকের টপিকে রাখার চেষ্টা করছি বেসিক হিসাবে। সো একটা কোর ডিজাইন প্রিন্সিপাল বা কোর আইডিয়াটা হচ্ছে বক্স মডেল, সিএসএস বক্স মডেল। সো বক্স মডেলে হচ্ছে আপনার 4টা পার্ট থাকে। একটা হচ্ছে কন্টেন্ট পার্ট, যেখানে হচ্ছে আপনার র কন্টেন্টটা থাকবে, লাইক আপনার ফর এক্সাম্পল প্যারাগ্রাফ পরে প্যারাগ্রাফটা থাকবে। দেন প্যাডিংটা হচ্ছে লাইক মার্জিনের মতোই, বাট প্যাডিংটা হচ্ছে আপনার ভিতর থেকে প্যাডিং দেয়। এটা আমি একটা ইমেজ আছে পরের স্লাইডে, সেখান দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর মার্জিন, তারপর হচ্ছে আপনার বর্ডার লেয়ার। সো ইমেজটা একটু দেখেন। সো অ্যানাটমিটা যদি একটু বোঝার চেষ্টা করি, যে এই যে দেখতেছেন একটা কন্টেন্ট আছে, কন্টেন্টের উপরে টপ প্যাডিং, দেন টপ বর্ডার, দেন টপ মার্জিন। তো আমি এটা একটা কাজ করি, আপনাদেরকে একটা লাইভ ওয়েবসাইট দেখাই, ঠিক আছে? ফর এক্সাম্পল google.com, রাইট? আপনারা তো আই থিঙ্ক এগুলো মনে হয় করছেন। এই যে এখান থেকে ইন্সপেক্টে গিয়ে, এখানে গিয়ে আপনারা চাইলে ফর এক্সাম্পল এই জায়গাটাতে হচ্ছে আপনারা নাম চেঞ্জ করে দিতে পারেন, লাইক সাইফ রিয়াদ অফার্ড। দেখছেন আমি গুগলের ওয়েবসাইটে চেঞ্জ করে ফেলছি। এগুলো কি কেউ করছেন? জি স্যার। আচ্ছা, সো আমি একটা ফান কথা বলি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন না কিছু যে কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে আপনার দেখায় যে ড্রপ শিপিং করে অনেক হাজার ডলার ইনকাম করছে, এটসেট্রা এটসেট্রা। মানে এরকম দেখবেন ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখবেন যে ডলার ইনকাম করতেছে, বাট আপনি আসলে জানেন না যে ওরা কি এরকম HTML-টাকে চেঞ্জ করে দিছে কিনা। সো দ্যাট ইজ দ্য থিং, মানে ওভারনাইট কোনো সাকসেস নাই, মানে আমি জানার মতে নাই আর কি, আনলেস ইউ আর রিয়েলি লাকি। সো লাক একটা খুবই, মানে আল্লাহ যে লাক বলতে কি আল্লাহ রিজিক যেটা বলি আর কি। বাট আমি অলওয়েজ যেটা ফিল করি যে একটা মাইন্ডসেট আমি আপনাদের সবাইকে শেয়ার করি, সেটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবেন, ইজি সাকসেস যখনই কোনো জায়গায় দেখবেন, যে লাইক ফর এক্সাম্পল একটা কোর্স করে আপনি গুগলে চাকরি পেয়ে যাবেন, বা অমুক কোর্স করলে আপনি আপনার লাইফ সেট, বা অমুক কাজ করলে আপনার হচ্ছে লাইফ সেট, ইজি জিনিসগুলো থেকে অলওয়েজ একটু কোশ্চেন করার ট্রাই করবেন যে আসলে কি এত ইজি কিনা। বিকজ যদি এত ইজি হইতো তাহলে সবাই তো ওটা করি ওটাই করতো, রাইট? এই জিনিসটা আপনার বাংলাদেশে অনেক ট্রেন্ড দেখবেন হচ্ছে বিশেষ করে লাস্ট কাপল অফ ইয়ার্সে আমি যেটা দেখছিলাম যে কোর্স বিজনেসটা খুব বাইরে গেছে। সো সবকিছুরই এখন কোর্স পাওয়া যায়, লাইক রিঅ্যাক্টের কোর্স করলে হচ্ছে আপনি ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, বা লারাভেলের কোর্স করলে ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, দেন ড্রপ শিপিং এর কোর্স করলে আপনি ড্রপ শিপিং এ মাস্টার হয়ে যাবেন। সেরকম অনেক রকম কোর্স আছে যেগুলো হচ্ছে খুব। আচ্ছা, একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আলম ভাই। জি ভাই বলেন। হ্যাঁ, পাঠিয়ে দেন, সমস্যা নেই, আপনার ভাবি আছে। জি ঠিক আছে। আচ্ছা, সো আমি ওই যে মাইন্ডসেটটা আপনাদেরকে বলতেছিলাম যে ট্রাই করবেন হচ্ছে কোশ্চেনস করার,
লাইফে কোশ্চেন করার অ্যাবিলিটিটা খুবই ভালো। আচ্ছা, যদিও ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, আপনাদের স্কুল কলেজে কি আপনাদেরকে শাসন করা হইতো? টিচাররা কি শাসন করতো? জি স্যার। তো আমাদের আসলে এডুকেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট। যদি আপনাদের স্কুল লাইফটা যদি চিন্তা করেন, কোশ্চেন করাকে একটু নেগেটিভলি দেখা হইতো বা ডিসকারেজ করা হইতো। লাইক আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, আমি ছোটবেলায় যখন স্কুলে ছিলাম, আমি যদি কোশ্চেন করতাম, কোশ্চেন করার জন্য মাইরও খাওয়া লাগছে, এরকম সিনারিও ছিল, রাইট? বাট আপনি যদি মডার্ন ওয়ার্ল্ড গুলা দেখেন, বাহিরের দেশে কিন্তু কোশ্চেন করাকে খুব এনকারেজ করা হয়। কারণ কোশ্চেন করলে আসলে অনেক রকম পয়েন্ট অফ ভিউ আসে। লাইক আমি আপনাদেরকে যা বলতেছি, রাইট, হয়তো আমি একটা ভুল ইনফরমেশন শেয়ার করতেছি, হইতেই পারে, আমি মানুষ, ভুল হইতেই পারে। তো আপনি যদি ওই কোশ্চেন, লাইক আপনি জানেন যে স্যার হয়তো ভুল বলতেছে, তো আপনি একটা কোশ্চেন করলেন, স্যার এই টপিকটা যে বলছেন এটা তো মনে হয় এরকম হইতে পারে, বা আপনার কি মনে হয়, একটা কোশ্চেন করলেন। সো ওই কোশ্চেনটা দিয়ে হয়তো আমি আমার জিনিসটাকে রেকটিফাই করে সবার জন্য সেটা ভালো হয়। বাট আমি যদি ওই জিনিসটাকে ডিসকারেজ করি, তাহলে কি হইলো, আমি একটা ভুল ইনফরমেশন দিছি, ওই ভুল ইনফরমেশন দিয়ে হচ্ছে আমরা সেমিস্টার শেষ করে ফেলবো। আর লেটার আসলে যে এই ভুলটাই আসলে আজীবন ভুলই থেকে যাবে, হয়তো সেটা গিয়ে কোনো সময় রেকটিফাই হবে। সো আমাদের এডুকেশন সিস্টেম এখানে কিছু করার নাই, স্কুল কলেজ আমাদের এখতিয়ারে নাই। বাট আমি অলওয়েজ আপনাদেরকে ট্রাই করবো যে লাইফের স্কুল কলেজ বাদ দেন, ইউনিভার্সিটিতেও ট্রাই করবেন যে কোশ্চেন করার। কিউরিয়াস থাকাটা ভালো, মানে ডিফারেন্ট অ্যাসপেক্ট নিয়ে কিউরিয়াস থেকে আপনি কোশ্চেন করার চেষ্টা করবেন যে এটা কি এইভাবে কেন হয়েছে, ওইভাবে কেন হয়েছে, বা এইভাবে কেন হইলো না। সো এভরি কোশ্চেন ইজ, আমি অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করি আর কি, যে কোশ্চেন করা ট্রাই করবেন আর কি। আচ্ছা, আর ওই সেম গোস ফর ওই যে মানে ইজি উইন্স গুলা, যদি দেখেন যে কোনো জায়গায় খুব ইজি উইন্স হচ্ছে, কয়েকটা কোশ্চেন করলেই হয়তো বা সবকিছু বের হয়ে যায় আর কি। যেমন আমি একটা ফানি এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার হচ্ছে যে ইন্টারেক্টিভ কেয়ার নামে একটা প্ল্যাটফর্ম ছিল, যেটা হচ্ছে এখন মোস্ট প্রবাবলি যে ইনভেস্টিগেশনে আছে, পুলিশ ইনভেস্টিগেশনে আছে। জি স্যার। তো ওরা হচ্ছে খুব অ্যাট্রাকটিভ মার্কেটিং করতো। সো অ্যাট্রাকটিভ মার্কেটিং এ আপনার এমন ভাবে মার্কেটিং করতো যে বর্তমান যুগে আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনাকে অবভিয়াসলি ডেভঅপস শিখতে হবে, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং, ফুল ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং। সো আমাদের কোর্স শিখলে আপনার লাইফ সেট, এক কোর্সে সব সমাধান। হ্যাঁ। আমি হচ্ছে ওদের কোন ইয়েটা, মানে আমাকে খুব অ্যাডভার্টাইজমেন্টটা খুব বদার করতো, মানে অ্যাডভার্টাইজমেন্ট, মানে এত টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট আসে। সো ওরা তো যে জনরা, মানে ফেসবুক অ্যালগরিদম যেভাবে কাজ করে, লেটার হচ্ছে আমি যেটা ওদের ওই পেজে মানে অ্যাডভার্টাইজমেন্ট বদার হয়ে আমি পেজে একটা কোশ্চেন করছিলাম যে আপনাদের প্রিভিয়াস যে গ্রুপ, মানে ওরা তো আবার ওই যে বলে যে এটা হচ্ছে আমাদের ফাইনাল ব্যাচ বা থার্ড ব্যাচ, হোয়াট এভার। সো আমি বলছিলাম যে আপনাদের প্রিভিয়াস গ্রুপ, মানে যে অ্যালামনাই যারা আছে তারা কে কোথায় আছে সেটার কি একটা আইডিয়া দেওয়া যাবে কিনা, বা তখন ব্লগ ডাইরেক্ট। হ্যাঁ, মানে কোনো খবর নাই, মানে আমাকে ব্লগ দেয় নাই অ্যাটলিস্ট, বাট কোনো খবর নাই আর কি। সো এই আর কি। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। আমি ওই যে ইনলাইন সিএসএস এর যে কথাগুলো বলছিলাম, এটাই হচ্ছে ওই যে ইনলাইন সিএসএস বা আপনার এলিমেন্ট সিলেক্টর বা আইডিওএস এর, এটা হচ্ছে আমি হচ্ছে নেক্সট ক্লাসে একটা এক্সাম্পল দেখবো, তখন আই থিঙ্ক আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন একটু থার্ড পার্টে চলে আসি। থার্ড পার্টটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। সো রেসপন্সিভ ওয়েব ডিজাইন পার্টটাই হচ্ছে যে আমাদের আস্তে আস্তে আর কি আমরা ওই যে মডার্নাইজের দিকে যাচ্ছি। সো মডার্নাইজ জিনিসটা কি, যে ধরেন আমরা তো HTML লিখলাম, CSS লিখলাম, বাট এই যে আমি যদি আপনাকে একটা দেখাই, ধরেন এই যে আমি ছোট করতেছি, রাইট, খেয়াল করছেন ইমেজটা ছোট হয়ে গেছে, আবার এই যে বড় হইলো। এই কাজটা গুগল কিভাবে করছে, বা আমি যদি এখানেও যাই, এখানে এটাকে বের করে নিয়ে আসি, আপনাকে দেখাই, এই যে দেখছেন মোবাইল ভিউ হয়ে গেছে, যে খেয়াল করছেন একটা যে নিচে যে ক্যারাসলটা আছে, মানে এটা ইমেজ ক্যারাসল বলে, এই ক্যারাসলটা যে আপনার এই যে একটু শ্রিঙ্ক ডাউন হচ্ছে ডিফারেন্ট সাইজের জন্য। এই জিনিসগুলো কিভাবে হয়েছে, কারণ এটা হয়তোবা আমাদের কাছে জিনিসটা খুবই মানে নাইভ লাগতেছে, বাট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার ডিফারেন্ট ডিভাইসের জন্য, যেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে ওই যে আলোচনা করছিলাম, যে
ডিভাইসের উপর বেস করে ইউজার এক্সপিরিয়েন্সকে যত ভালো করা যায়, কারণ এই যে দেখতেছেন অলরেডি একটা স্ক্রোল বার চলে আসছে, রাইট? সো আপনার ওয়েবসাইটটা যদি এরকম রেসপন্সিভ না থাকে তাহলে নিচে আরেকটা স্ক্রোল বার চলে আসবে, এরপরে কি হবে ওটা দেখতে একটু বিরকুটে লাগবে আর কি। সো এই জিনিসটা আসলে রেসপন্সিভ ডিজাইনে আসে। সো রেসপন্সিভ ডিজাইনে যদি আমরা একটু দেখি যে, আচ্ছা একটা মিনিট, ওকে। এখানে হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের হচ্ছে আমরা কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলো হচ্ছে ওই যে ফ্লুইড গ্রিডস, যে আপনি প্রতিটা ওয়েবসাইটকে গ্রিডে ভাগ করা হয়, এগুলা আজকে হয়তোবা আপনাদের কিছু কিউরিয়াসিটি থাকতে পারে। আমি আপনাদেরকে বলবো যে বাসায় একটু নিজেরা রিসার্চ করবেন। আমরা এই জিনিসগুলোর প্র্যাকটিক্যালটা দেখবো হচ্ছে রিঅ্যাক্টের যে ক্লাসগুলো থাকবে, রিঅ্যাক্টে আমরা যখন রিঅ্যাক্ট নিয়ে একটু এক্সাম্পলস দেখা শুরু করব, ওইখানে হচ্ছে আপনারা লাইভ দেখতে পারবেন যে কিভাবে আসলে আমরা রেসপন্সিভ ডিজাইনগুলো ইন্ট্রোডিউস করি। সো কিছু বেসিক জিনিসপাতি একটু মাথায় রাখা ভালো, যে ফ্লুইড গ্রিডগুলো হচ্ছে গ্রিড, মানে প্রতিটা ওয়েবসাইটকে হচ্ছে আপনার একটা গ্রিডের মধ্যে ভাগ করা হয়। যারা আমি গুগলে আবার যাই, সো ধরে নিতে এখানে যদি আমি ইন্সপেক্টে যাই, দেখবেন যে প্রতিটাকে একটা গ্রিড আছে, খেয়াল করছেন? এই যে টপ বডি, তারপরে দেখেন ভিতরে ভিতরে হচ্ছে গ্রিড। এখানে যদি আমি যাই, লোগোটাকে একটা গ্রিডে রাখছে, তারপরে এই লোগোর, আচ্ছা এটা হাইলাইট হয় না কেন? ইন্টারেস্টিং। এই যে হ্যাঁ, দেখছেন একটা গ্রিড, যে এই টোটাল সেকশনটা ধরে কিন্তু গুগল পার্টটা, ইমেজ পার্টটা রাখছে। সো যে ডান পাশে বাম পাশে যে জিনিসটা দেখতেছেন ওটাকে প্যাডিং বলে, ও না সরি, ওটাকে মার্জিন বলে। মার্জিনটা গুগল ইমেজটা যে মাঝখানে আছে, এই মাঝখানের পরে এই পুরো বক্সের এই ভিতরে একটা প্যাডিং দিয়ে দিছে, যেন হচ্ছে ইমেজটাকে মাঝখানে সেন্টারে নিয়ে আসা যায়। সেগুলো হচ্ছে আমরা আইটো ডিটেইলে দেখবো আর কি ফিউচার ক্লাসগুলোতে। সো এটাকে যে ফ্লুইড মডেলগুলো বলে। আর এই যে বক্স হওয়াতে সুবিধা হচ্ছে কি, এই যে দেখেন যখন আপনি ছোট করতেছেন তখন হচ্ছে এই যে মানে বক্সের লেআউটটা চেঞ্জ হয়ে যায়, নিচের দিকে চলে যায়। আচ্ছা, সো এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমি যদি যে লেআউটে যাই, না লেআউট না, সিএসএসটা স্টাইলসই তো দেখে, এখানে আই গেস কিছু মিডিয়া কিউরি আছে। আচ্ছা আচ্ছা, আমি আসলে ফ্রন্ট এন্ড এক্সপার্ট না, সো আমি এই জন্য ফ্রন্ট এন্ড একটু কাঁচা, বাট আমার যেটা জানা মতে যে এখানে একটা মিডিয়া কোয়েরি আছে যেটার উপর বেস করে হচ্ছে এই মানে রেসপন্সিভনেসটা কাজ করতেছে, হয়তো এটা কিভাবে হয় দেখতে হবে। আচ্ছা, এই যে কন্টেন্ট, এখানে আই থিঙ্ক ওই যে ইয়াটা পাবেন, ওই যে জিনিসটা আমি বলতেছিলাম। আচ্ছা না, ওটা প্যাডিং এ ছিল। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট, এই পুরো পার্টটাই হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে প্যাডিং, এরপর হচ্ছে এটা হচ্ছে বর্ডার, এরপর হচ্ছে মার্জিন। সো মার্জিন আর বর্ডারে কিছু নাই, এই জন্য হচ্ছে আমরা কিছু দেখতেছি না। আর পজিশনটা হচ্ছে এই পজিশনে আছে, সো এই এলিমেন্টে জাস্ট একটা প্যাডিং দেওয়া আছে। সো মার্জিন আর বর্ডার দিলে দেন আইটু সংকুচিত হবে আর কি। তো এখানে দেখবেন এই যে আপনার ভিজুয়ালাইজেশন দেখা যাচ্ছে যে 96 প্যাডিং আছে, বাট 0 বর্ডার 0 মার্জিন, যে কারণ হচ্ছে আপনার মার্জিন আর বর্ডারে কিছু ইনফরমেশন আমরা দেখতেছি না এখানে। সো মিডিয়া কুইরির মাধ্যমে হচ্ছে ওই রেসপন্সিভনেসটা কাজ করে। সো যেমন হচ্ছে যে আপনার ইমেজেস গুলা বা ভিডিও গুলা, যেমন এই যে এটা একটা ইমেজ, রাইট? এই ইমেজটা যখন আমি এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, লাইক ফর এক্সাম্পল এই যে ছোট করতেছে, যে ইমেজটা যে ছোট হচ্ছে বড় হচ্ছে, এইগুলো হচ্ছে মিডিয়া কুইরির মাধ্যমে হয় বা রেসপন্সিভ মিডিয়াজের মাধ্যমে হয়। রেসপন্সিভ মিডিয়াটা হচ্ছে আপনার যে এসভিজি কে বলে, এসভিজি হচ্ছে আপনার ভেক্টর ইনস্ট্রাকশন থাকে, সো এটার উপর বেস করে ক্যালকুলেশন হয়। আর যদি আপনি পিএনজি বা জেপিজি দেন সেটা হয়তো বা আপনার একটু ডিফারেন্ট হয়। যেমন এখানে দেখবেন হচ্ছে একটু রেসপন্সিভ আছে, রাইট? দেখবেন আপনার উপর থেকে নিচে থেকে একইভাবে ছোট বড় হচ্ছে। বাট আমি যদি অন্য একটা ইমেজ হয়, ইমেজটা দেখবেন হচ্ছে মানে একটু ব্যাখ্যাভাবে ছোট বড় হবে আর কি। ওকে, সো মিডিয়া কুইরি হচ্ছে জাস্ট মিডিয়া, দেন বডির মধ্যে মিডিয়া কুইরিটা ওইভাবে লিখে আপনার ওই যে বডিটা সংকুচিত প্রসারিত হবে, সেটা আমরা হচ্ছে ফিচারে দেখব। দেন আমরা হচ্ছে একটু ফ্রন্ট এন্ড বেস্ট প্র্যাকটিসেস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে আই থিঙ্ক জিস্ট আইডিয়াটা হচ্ছে আপনাকে ইউজ কেসের উপর বেস করে হচ্ছে আগাইতে হবে, এটা হচ্ছে জিস্ট আইডিয়া। সো ইন ফার্স্ট সব ওয়েবসাইটগুলো HTML দিয়ে শুরু করে, মানে আপনার আউটার লেয়ার দিয়ে শুরু করে।
আপনি যখন নিজেও কখনো ওয়েবসাইট বানাবেন, আপনি ট্রাই করবেন হচ্ছে আপনার আউটার লেয়ারকে ফিক্স করা। আউটার লেয়ার যখন ফিক্স হবে, মানে HTML পার্টটা যখন ফিক্স হবে, দেন হচ্ছে আপনি ডিজাইনসে যাবেন। ডিজাইনসে গিয়ে তারপরে হচ্ছে ওইটাকে আপনি ওই যে ইন্টারেক্টিভ করবেন কিভাবে, স্কেলেবল সিস্টেম করবেন কিভাবে, ওই জিনিসগুলোকে আপনি মডিফাই করবেন। লাইক ওই যে মিডিয়া কোয়েরি বা আপনার JS ইন্টারেকশন, লাইক একটা API কল হবে, ওই জিনিসগুলোকে আমরা ওইদিকে আগাবো, মানে 3-4টা ভাগে করব আর কি। আর মোবাইল ফার্স্ট ওয়ার্কফ্লো জিনিসটা কি, এটা আমি যে সেকেন্ড স্লাইডে রাখছি, না সরি থার্ড স্লাইডে, হ্যাঁ। সো থার্ড স্লাইডটা আগে বলে নিই। মোবাইল ফার্স্ট প্যারাডাইমটা হচ্ছে যে কিছু কিছু অর্গানাইজেশন বা কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে বিল্ড হয়েছে মোবাইল থেকে, মানে সবকিছু কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন না, কিছু অ্যাপ্লিকেশন বা মোবাইল থেকে শুরু হয়। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি, পাঠাও কিন্তু আপনি কখনোই ওয়েবে ইউজ করবেন না, পাঠাও একটা অলওয়েজ কিন্তু মোবাইল দিয়ে শুরু করবেন। বাট দ্যাট ডাজন্ট মিন যে আচ্ছা পাঠাও মোস্ট হলে ওয়েব দিয়ে লগ ইন করা যায় না, বাট স্টিল মানে আপনি যে অ্যাপগুলো যে আপনার মোবাইল থেকে শুরু হচ্ছে, সো অবভিয়াসলি এখানে মোবাইল বেস দিয়ে শুরু হচ্ছে। সো আমরা তখন কি করি, মোবাইল ফার্স্ট ডেভেলপমেন্ট করি, মানে মোবাইলের জন্য আপনার পুরো জিনিসটা অপটিমাইজ থাকবে। তারপরে আপনি আস্তে আস্তে সেটা হচ্ছে ডেস্কটপে কনভার্ট করবেন, যদি আপনার ইউজার ডেস্কটপে হয়। লাইক পাঠাও মোস্ট প্রবাবলি পাঠাও বা উবার এগুলো হচ্ছে ডেস্কটপ কোনো ভার্সন নাই, কারণ পাঠাও উবারের কোনো ডেস্কটপ ইউজার নাই, সবাই আসলে মোবাইল দিয়েই পাঠাও উবার ইউজ করে। আচ্ছা, আর এটা আমি আসছে হচ্ছে ওই যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে ফার্স্টে হচ্ছে আমরা HTML পার্টটা করি, দেন হচ্ছে আমরা ওই যে CSS এর পার্টটা করি, দেন আমরা ভিউ পয়েন্ট মানে ওই যে স্টাইলিংস কনস্ট্রেইন্ট গুলো দেখি, অ্যানিমেশনস গুলো দেখি, লাস্টে হচ্ছে আমরা যেটা করি টেস্টিং। লাইক আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমাদের মানে বানাইলেই হয় না, সেটা কি আসলে আমাদের ডিজাইনের সাথে কাজ করছে কিনা বা আমাদের প্রোডাক্ট রিকোয়ারমেন্টের সাথে কাজ করছে কিনা, ওই জিনিসগুলো নিয়ে আমরা আসলে টেস্টিং ফেজে গিয়ে কাজ করি। সো ডিফারেন্ট অর্গানাইজেশনের টেস্টিং এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। কিছু কিছু অর্গানাইজেশন হচ্ছে ডেভেলপারে টেস্ট করে, আবার কিছু কিছু অর্গানাইজেশন হচ্ছে আলাদা টেস্টিং এর জন্য QA ইঞ্জিনিয়ার থাকে। সো QA ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে ওই লাস্ট টেস্টিংটা করা। ডেভেলপাররাও কিন্তু টেস্ট করে, ডেভেলপাররা হচ্ছে আলফা বেটা টেস্ট করে, মানে একদম ইনিশিয়াল ভার্সনটা। আর QA হচ্ছে ইন ডেপথ, মানে কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা, একটা নতুন জিনিস আসাতে কোনো কিছু ভেঙে গেছে কিনা, এক্সিস্টিং কিছু ভেঙে গেছে কিনা, সেই জিনিসগুলো টেস্ট করে। আচ্ছা, নতুন কিছু ইন্ট্রোডিউসের সাথে প্রিভিয়াস কিছু ভেঙে যাওয়াকে রিগ্রেশন টেস্ট বলে বাই দ্য ওয়ে। সো যারা QA ইঞ্জিনিয়ারিং করতে চান এগুলা কিন্তু শিখতে পারেন, এগুলা খুবই মানে টেস্টিং এরও অনেক মেথোডোলজি আছে। টেস্টিং এ স্মোক টেস্টিং আছে, পেনিট্রেশন টেস্টিং আছে। আচ্ছা, পেনিট্রেশন টেস্টিংটা আবার সিকিউরিটিটা করে, মানে এগুলা একটু হয়তো বা মাথার উপর দিয়ে যাইতেছে, বাট আমরা যে ইউনিভার্সিটিতে যে জিনিসগুলো শিখি, ওয়ার্ল্ডে আরো অনেক কিছু আছে। এখন বলতে পারেন যে স্যার এত কিছু তো শেখানো হয় না ইউনিভার্সিটিতে, আসলে এটা ট্রু, এটা শেখানো পসিবলও না। কিন্তু আমি এই যে আপনাদেরকে যে টার্মগুলো বলতেছি, ইফ ইউ গাইজ আর কিউরিয়াস ইউ শুড সার্চ ফর ইট। কারণ একটা জিনিস তখনই পরিচিত হবেন যখন আপনাকে কেউ জিনিসটা নিয়ে বলবে, রাইট? মানে ধরেন এটাকে এইভাবে চিন্তা করতে পারেন যে আপনি ইউনিভার্সিটিতে প্রতিদিন একটা রাস্তা দিয়ে আসেন, আরেকটা রাস্তা দিয়েও আসা যায়। আইদার আপনি নিজে ওটা কোনদিন ফিগার আউট করবেন বা একজন আপনার ফ্রেন্ড একজন দেখাই দিবে, এই তুই এদিক দিয়ে আসলে তো আরো শর্টকাটে ইউনিভার্সিটি আসা যায়। সো তারপরে হয়তো আপনি নিজে নিজে ওই দিক দিয়ে ফিগার আউট করে আসলেন। সো ইট স্টার্টস ফ্রম সামহোয়ার আর কি। সো এই জন্য আমি বলবো যে কিউরিয়াস থাকাটা ভালো আর কি। আপনারা আজ থেকে 5 বছর পরে কে কোথায় থাকবেন, ইউ নেভার নো। ওকে, সো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস এর সেম জিনিস। কিভাবে আমরা বেস্ট প্র্যাকটিস, এটা নিয়ে আর আমি বেশি আলোচনা না করি। রেকমেন্ডেশন ইঞ্জিনিয়ারিং সিস্টেম গুলা আমি একটু এখানে জাস্ট লিখে রাখছি, বাট মেইনলি হচ্ছে আমরা VS কোড ইউজ করি আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেলের জন্য। বাট VS কোডই সীমাবদ্ধ না, VS কোড ছাড়াও হচ্ছে JetBrains এর কোনো অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলোকে IDE বলি আর কি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আপনারা কোড লিখবেন। তারপরে ক্রোম ডেভ টুল আছে। ক্রোম ডেভ টুলটা হচ্ছে যে আমি আপনাদেরকে যে দেখাইলাম, এই যে ইন্সপেক্ট, এটাকে ক্রোম ডেভ টুল বলে। সো এখানে হচ্ছে নেটওয়ার্ক ট্যাব থাকে, কনসোল লগ থাকে, যে দেখতেছেন অনেকগুলো এরর খাচ্ছে। তারপর সোর্সেস থাকে, এখানে হচ্ছে আপনার যে জাভাস্ক্রিপ্ট গুলো আছে, মানে ব্লব, মানে এই যে আচ্ছা এখানে হয়তো জাভাস্ক্রিপ্ট এক্সপোজ করেনি, বাট এখানে হচ্ছে যে অ্যাসেট গুলো থাকবে। তারপর এখানে আপনি চাইলে পারফরমেন্স অডিট করতে পারবেন। পারফরমেন্সে এই পার্টটা আমি একটু লাস্টে বলতে চাইছিলাম, এটা একটু বলবো। তারপর এখানে মেমোরি আছে, মেমোরির মধ্যে আবার এখানে অ্যাপ্লিকেশনসে গেলে আপনি এখানে ডেটা পাবেন, কুকিজ ডেটা আছে। আপনারা কুকি ইনজেকশনের নাম শুনছেন কখনো? জি স্যার। আচ্ছা, যারা শুনেন নাই তাদের জন্য বলি,
কুকিজ জিনিসটা হচ্ছে, বা কুকিজ বা এই যে সেশন স্টোরেজ বা লোকাল স্টোরেজ, এই ডেটাগুলা আপনার এই ডেটাকে যদি আপনি কপি করে অন্য একটা ব্রাউজারে গিয়ে সেম ডেটা দিয়ে যে google.com এ যান, দেখবেন হচ্ছে আপনার সবকিছু লগ ইন হয়ে গেছে। সো এটাকে কুকি ইনজেকশন বলে। কুকি ইনজেকশন দিয়ে, সরি কুকি ইনজেকশন না, মানে কুকি হ্যাকিং বা কিছু একটা। মানে আগে হয়তো কি যে ফর এক্সাম্পল, এই যে আমি যদি এই কুকি গুলাতে দেখি, এখানে সব ভ্যালু দেখা যাবে না, সো ভয় পাওয়ার কিছু নেই। একটা জিনিস দেখতেছেন যে ডোমেইন লেখা আছে, ডোমেইন গুগল ডোমেইন, রিয়া ডোমেইন, রাইট? আগে যখন মানে আগে কি ছিল, আপনি ওই যে আপনাদেরকে বলে না যে আনরেজিস্টার্ড ওয়েবসাইটে না যাওয়ার জন্য, মানে ফিশিং ওয়েবসাইটে না যাওয়ার জন্য, বা যে ফিশিং লিংক, রিমেম্বার ফিশিং লিংক বা জি স্যার। আচ্ছা, সো ফিশিং লিংকে যখন আপনারা যান, তখন কি হয়, আপনি চাইলে ওই আপনার ওই ফিশিং ইউআরএল, যদি ধরেন আপনি একজন হ্যাকার, আপনি একটা ফিশিং লিংক বানাইছেন, আর সামহাউ কোন একটা ভিকটিম ওই ফিশিং লিংকে আসছে, আসার সাথে সাথে আপনি যেটা করতে পারেন, আপনার এই যে ব্রাউজার দিয়ে গেছে ওই ব্রাউজারের এই কুকিজ মানে সেশন ডাটাগুলো আপনি চাইলে হাইজ্যাক করতে পারেন। মানে আপনি মানে ধরেন ক্লোন করে ফেললেন বা কপি করে ফেললেন, সো ওই কপি করে আপনার ওই সেশন ডেটা দিয়ে ওই হ্যাকার আপনার অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস নিতে পারবে উইদাউট আইডি পাসওয়ার্ড। এই জিনিসগুলোকে মডার্ন সফটওয়্যারগুলো অনেকভাবে করছে, বাট স্টিল ইটস নট সেফ এনাফ। এই জন্য অলওয়েজ বলা হয় যে কোনো আনঅথরাইজ আনট্রাস্টেড ওয়েবসাইটে না যাওয়ার জন্য। সো মডার্ন ওয়েবসাইটগুলো কি করে, এই যে আপনার যে ডোমেইন ওয়াইজ ভাগ করে দেয়, যে লাইক আমার গুগল ডোমেইনে কুকিজগুলো অন্য ডোমেইন থেকে অ্যাক্সেস করা যাবে না, এরকম ব্রাউজারের রেস্ট্রিকশন থাকে না, আপনার ব্রাউজার রেস্ট্রিকশনস আর কি। সো এছাড়াও হচ্ছে অনেকভাবে এগুলা শেয়ার হয়ে যায়, বাট অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, HTTPS ওয়েবসাইটগুলোতে যাওয়াটা মোর সেফ দেন HTTP, কারণ HTTP হচ্ছে নন সিকিউর ওয়েবসাইট, মানে HTTPS এর আই থিংক সংজ্ঞা আপনারা জানেন। জি তো স্যার। HTTP ওয়েবসাইটগুলোতে আপনারা অলওয়েজ ট্রাই করবেন। আর যদি কখনো এরকম হয় যে আপনাদের একটা ওয়েবসাইটে যাইতেই হবে, বাট আপনারা শিওর না ওয়েবসাইটে কি কোনো প্রবলেমেটিক ওয়েবসাইট কিনা, ট্রাই করবেন হচ্ছে ডিফারেন্ট একটা ব্রাউজার থেকে, বা ডিফারেন্ট একটা ব্রাউজারও আপনার ইনকগনিটো মোড থেকে দেখা। কারণ একটা ব্রাউজারে ইউআরএল এ গেলেই যে আপনার সবকিছু হ্যাক হয়ে যাবে এরকম কিছু না, কিন্তু স্টিল রেকমেন্ডেড না যাওয়া। কারণ যদি মানে অনেক কিছু করা যায়, মানে অনেক কিছু করা যায়, সো না যাওয়াই ভালো, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে আমি একটু যে পারফরমেন্স ব্যাপারটা বলি। সো এখন একটা জিনিস চিন্তা করতে পারেন যে ধরেন আমি একটা ওয়েবসাইট বানাইলাম, রাইট? ওয়েবসাইটটা বানাইলাম, এটা হচ্ছে ধরেন আমি আপনাদেরকে দিলাম চেক করার জন্য। লাইক আমি যদি বলি যেমন saifriyad.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, রাইট? তো এই ওয়েবসাইটে যখন আমি আপনাদেরকে শেয়ার করব, আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো, রাইট? এখানে কি আপনারা স্মুথ পাচ্ছেন কিনা নাকি ল্যাগ পাচ্ছেন কিনা, এই জিনিসটা বোঝাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। সো এটার জন্য হয় কি, আমরা কি করি, আমরা হচ্ছে এই যে ধরেন এই ওয়েবসাইটে যদি আমি যাই, এখানে হচ্ছে এই যে মেট্রিক্স গুলো হচ্ছে একটা দেখায়, সেটা হচ্ছে এই যে আমার এলসিপি, সিএলএস, এই টার্মগুলা ইন ডিটেল আপাতত না বলি, বাট এগুলো হচ্ছে কিছু কি ম্যাট্রিক্স যেটা দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারি একটা ওয়েবসাইট কি ভালো নাকি খারাপ। দ্যাটস দ্য লাইক হাই লেভেল জিস্ট। সো এখানে দেখবেন যদি এটা এলসিপি সাইজ, মানে এলসিপি হচ্ছে লিস্ট লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, মানে হচ্ছে আমার এই ওয়েবসাইটটার মধ্যে সবচেয়ে লার্জেস্ট যে ইমেজ বা লার্জেস্ট যে কম্পোনেন্ট, সেইটা পেইন্ট করতে টোটাল কত সেকেন্ড লাগছে দেখতে পাচ্ছেন, 2.46 সেকেন্ড। যেটা আমি রিলোড দিলে হচ্ছে এটার আই থিঙ্ক চলে গেছে, কারণ এটা ক্যাশ হয়ে গেছে, এখন ক্যাশ থেকে দিচ্ছে আর কি। সো আমি এটা যে লোকাল ক্যাশ করে রাখছিলাম, তো এখন দেখবেন সব 0 কারণ হুইচ ইজ লাইক আলট্রা ফাস্ট। এখন এখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে লাইট হাউস, এটা হচ্ছে ডেভ টুল থেকে। আমরা যেটা করি, চাইলে হচ্ছে এখানে অ্যানালাইজ করতে পারি। অ্যানালাইজ করলে হয় কি, আমার ওয়েবসাইটটাকে হচ্ছে ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, লাইক মোবাইল ভিউতে কেমন, ওয়েব ভিউতে কেমন, তারপর রেসপন্সিভনেস কেমন, ওর উপর বেস করে হচ্ছে এটা কিন্তু বাই দ্য ওয়ে ডেভ টুল, মানে ওই যে ব্রাউজারের ক্রোম ডেভ টুলের ইয়েতে দেখাচ্ছি। তো দেখেন আমার হচ্ছে ওয়েবসাইটের পারফরমেন্স হচ্ছে 93%, অ্যাক্সেসিবিলিটি 96%, বেস্ট প্র্যাকটিসের সব আছে, আবার এসইও হচ্ছে 100% করা আছে। সো আমার ওয়েবসাইটের পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স হচ্ছে 93%। সো একটা ওয়েবসাইটের এরকম পারফরমেন্স দেখা যায়।
বাট একটু অ্যাডভান্স জিনিসপাতি একটু দেখি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের ক্লাস তো মোটামুটি শেষ। আমি একটু আপনাদেরকে ওই অ্যাটেন্ডেন্সের ইয়াটা দিয়ে দিই। সরি, এটা না। আচ্ছা, আমার এই স্লাইডগুলো হচ্ছে আপনাদের ইয়াতে, আমি আগে আপনাদের অ্যাটেন্ডেন্সের ইয়াটা। কারো কি কল আসছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স হচ্ছে আজকে এটা। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আপনারা একটু কাইন্ডলি সেকশনটা ঠিকমতো সিলেক্ট করেন। আপনি যদি সেকশন 6 হন তাহলে 6, 7 হলে 7, ওইভাবে একটু সিলেক্ট করেন যেন ভুল না হয়। আমি একটু ওই যে আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। সবাই লিংক অ্যাক্সেস করতে পারছেন কিনা জাস্ট একটা থামস আপ দিলেই হবে, বা জাস্ট একটা ইমোজি দিলেই হবে, বা একজন কনফার্ম করলেই হবে। আই গেস অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, সো আজকের ক্লাস শেষ। মানে যারা রেকর্ডিং করতেছেন চাইলে রেকর্ডিং অফ করে দিতে পারেন। আই থিঙ্ক রেকর্ডিং অফ করে দেওয়া ভালো, কারণ আমি একটু নিজের জিনিস দেখাবো, তো ওটা রেকর্ডিং এ না থাকলেই ভালো। সেন্সিটিভ ইনফরমেশন লিক হয়ে যেতে পারে। আর অ্যাটেন্ডেন্স দিলে আপনারা চাইলে ক্লাসরুমটা এক্সিট করতে পারেন। যারা ইন্টারেস্টেড চাইলে থাকতে পারেন। আমি হচ্ছে আপনাদেরকে একটু ভার্চুয়ালি একটা জিনিস দেখাবো। সো দেখি আমার লগ ইন করা আছে কিনা। লগ ইন করা নাই। কোনটা দিয়ে লগ ইন করতাম? থিঙ্ক এটা। আচ্ছা আচ্ছা, এটা লাগবে না। সো এটা হচ্ছে ভার্সেল, হচ্ছে একটা মানে হোস্টিং সাইট, রাইট? হোস্টিং সাইট জিনিসটা কি, যে আপনি আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা এখানে হোস্ট করতে পারবেন, চাইলে ব্যাক এন্ডও হোস্ট করা যায়। আমি ব্যাক এন্ডটা এখানে হোস্ট করি না, আমার ফ্রন্ট এন্ড হচ্ছে অলওয়েজ ভার্সেলে ইউজ করি, কারণ ভার্সেলটা আমার কাছে একটু ইনটিউটিভ লাগে। সো এই যে দেখতেছেন, আমি হচ্ছে অ্যানালিটিক্স দেখাচ্ছে, এগুলোর জন্য হচ্ছে আমার কিছু ইন্টিগ্রেশন করা লাগছে। দেখো যে অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন করা লাগছে। সো ভার্সেলে কিছু অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন করার পরে আমি হচ্ছে দেখতে পারি। একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সন্ধ্যা 7:30টার পরে না? ও আচ্ছা, ঠিক আছে। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে 6:30টার দিকে স্যারকে দেখাতে আসবো। থ্যাংক ইউ। আচ্ছা, ওই আমার যে স্যার, মানে যাকে ডাক্তার দেখাবো, উনি হচ্ছে একটু ইমার্জেন্সিতে নাকি গেছে। সো আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম চেঞ্জ হয়েছে। সো আই থিঙ্ক আমার একটু বেশি টাইম আছে। সো আমি আপনাদেরকে একটু বেশি টাইম দেখাতে পারবো। আচ্ছা, সো স্যার, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ফর্মটা সেকশন 6 এর। আমি তো এখানে দুইটা সেকশন দিছিলাম। দুটোই আছে স্যার, 5, 6 দুটোই আছে। না, উপরে 16 মে লেখা আর কি। মানে ও আচ্ছা, উপরে এটার কথা বলতেছেন? আরে এটা নিয়ে তো প্যারা খাচ্ছেন। না, আমি ভাবছিলাম এটা আবার সেকশন 6 এ চলে যায় নাকি। না না না, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিছি। খুশি? চেঞ্জ করার আগেই তো সাবমিট করে ফেলেছি। সমস্যা নাই, সেম ফর্ম। আচ্ছা, আপনারা চাইলে যে আপনাদের কার কোনো কনফিউশন থাকলে আমি সার্চ করে দিতে পারবো যে হয়েছে কিনা। স্যার আইডি 20222748। হ্যাঁ, আসছে। আচ্ছা, ইন্টারেস্টিং। একজন হচ্ছে আইডি লেখছে, বাট ইমেলটা আইডিতে দিয়ে দিচ্ছে, মানে আইডি ইমেলে দিয়ে দিচ্ছে। সো প্লিজ একটু কাইন্ডলি আবার একটু সাবমিট করে দেন। হ্যাঁ, আর যিনি 48 আপনার আছে, টেনশনের কিছু নেই। আচ্ছা, আচ্ছা, রেকর্ডিং তো অফ হয়েছে, রাইট? কে জানি রেকর্ডিং করতেছিলেন? আচ্ছা, সো এটা হচ্ছে ওই যে অ্যানালিটিক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।